আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, দেখো, আমরা আগের দিন ডাইপোল মোমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? তো ডাইপোল মোমেন্ট জাস্ট আমরা শুরু করেছিলাম এবং সেখান থেকে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ক্যালকুলেট করার নিয়মটা শিখেছিলাম। আচ্ছা, আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ, যে একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করবো আর কি আজকে। তো লেখা যাক। দেখো, আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে দি ডাইপোল মোমেন্ট, the dipole moment of water is 6.17 into 10 to the power minus 30 coulomb meter, coulomb meter। হ্যাঁ, আচ্ছা, the HOH, the HOH angle is 104 degree, and and the OH bond distance is 96 picometer. Calculate the percent ionic character of the OH bond, percent ionic character of the OH bond। ঠিক আছে, কোশ্চেনটা লিখে নাও। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তো, হ্যাঁ স্যার। ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে কত? 6.17 ইন্টু 10 to the power মাইনাস 30 কুলম মিটার, এটা হচ্ছে জলের। আচ্ছা, আর HOH অ্যাঙ্গেল বলে দিয়েছে 104 ডিগ্রি, আর OH বন্ড ডিস্টেন্স বলে দিয়েছে 96 পিকোমিটার। তাহলে আমাকে বার করতে হবে কি পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার ইন OH বন্ড। তাহলে আমরা কি করে বার করব? আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে H2O মলিকিউলটাকে ড্র করব। আচ্ছা, H2O মলিকিউলটাকে যদি ড্র করি তাহলে তার শেপটা হয় এরকম, তাই তো? এরকম হয়। আচ্ছা, এবার এর বন্ডের ধরুন যে, মানে বন্ডের যে অ্যাঙ্গেলটা সেটা আমাদের কত বলে দিয়েছে? 104 ডিগ্রি, এটা বলে দিয়েছে। 104। হ্যাঁ, এবার দেখো এই 104 ডিগ্রি মানে ধরো এটা একটা এরকম এরকম আছে, এটা এরকম আছে। তাহলে এদের যদি বন্ড মোমেন্ট হয়, বন্ড মোমেন্টটা কোন দিকে থাকবে OH বন্ডের? অক্সিজেনের দিকে না হাইড্রোজেনের দিকে? অক্সিজেনের দিকে। হ্যাঁ, কেন? কারণ ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অক্সিজেন গ্রেটার দেন হাইড্রোজেন। ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। হ্যাঁ, তাহলে আমাদের এই ডাইপোল মোমেন্টটা, অক্সিজেন মোর নেগেটিভ। হ্যাঁ, তাহলে এইটা এই দিকে থাকবে, এটা এই দিকে থাকবে, তাই তো? এবার যদি এইটা এইদিকে থাকে, এটা এইদিকে থাকে, তাহলে তার রেজাল্ট্যান্ট আমরা কি বলতে পারি? রেজাল্ট্যান্ট আমাদের এই দিকে থাকবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার এই রেজাল্ট্যান্ট যদি এইদিকে থাকে, তাহলে এটাকে যদি আমি এক্সট্রাপোলেট করি, আমি আরেকটা ছবি আঁকি এখানে। দেখো, এই যদি হয়, তাহলে এইটাকে, এইটা যদি আমি এইভাবে এটাকে মাঝখান দিয়ে ভাগ করি, মানে এই বরাবর আমার ডাইপোল মোমেন্ট রেজাল্ট্যান্টটা থাকবে, তাহলে এটা দুভাগে ভাগ হয়। তাহলে দুভাগে যদি ভাগ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 52 ডিগ্রি না? 52। হ্যাঁ, তাহলে 52 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে যে দেখো রেজাল্ট্যান্ট মানে কি? রেজাল্ট্যান্ট মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা ধরো 52 ডিগ্রি, তো
তাহলে এই রেজাল্ট্যান্ট বরাবর তার লব্ধি কত হবে, মানে এই 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 বরাবর তার লব্ধিটা কত হবে, এই বরাবর, তাহলে কি হবে, OH বন্ড মোমেন্ট ইনটু কস কস 52 না, মানে হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের দুটো আছে, একটা হচ্ছে দেখো এই যে ডাইপোল মোমেন্টটা তুমি দেখতে পাচ্ছ, এটার এই বরাবর উপাংশটা কত হবে, সেটা হচ্ছে OH তার বন্ড মোমেন্ট ইনটু কস 52, আবার এইটার উপাংশ এইদিকে কত হবে, OH বন্ড মোমেন্ট ইনটু কস 52। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে তোমার 2, আচ্ছা ডাইপোল মোমেন্টকে আমরা যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, পি অফ OH, পি অফ OH বা মিউ বলতে পারো, মিউ অফ OH লিখি, পিটা না লিখে, মিউ অফ OH টু মিউ অফ OH cos 52 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে বলো তো, সেটাই তো জলের হবে নাকি, রেজাল্ট্যান্টটাই তো জলের তো, তাহলে সেটা কত হবে, কত বলেছে, 6.17 into 10 to the power minus 30. -30 কুলম্ব মিটার। আচ্ছা এবার তাহলে মিউ অফ OH কত হচ্ছে, মিউ অফ OH সেটা দেখো ক্যালকুলেট করলে আসবে, দেখো cos 52, 2 ইন্টু cos 52 করতে হবে, তার ভ্যালু করে তোমরা দেখবে এটার এদিকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আসবে এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -30 কুলম মিটার, ঠিক আছে, এইটা আসবে মিউ অফ OH। করছো সবাই, দেখো তো, হ্যাঁ স্যার করছি। cos 52 কে 2 দিয়ে গুণ করো, করে এটাকে ভাগ করো, এটা এসছে, দেখো তো, তাই তো, ঠিক আছে, ওটা 30 এসছে, মানে 30 3 30, না। না না 30, হ্যাঁ 30, এটা আমি ভুল লিখেছি, 30 হয়েছে, হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ 30 হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো তোমার এইটা তো আমার এই যে মিউটা যেটা বলে দেওয়া আছে এটা তো এক্সপেরিমেন্টাল মিউ তাই না, জলের 6.17, এইটা তো এক্সপেরিমেন্টাল মিউ, তাহলে এখান থেকে যে মিউ OH টা বেরোচ্ছে এটাও এক্সপেরিমেন্টাল, তাহলে এটাকে আমি কি বলতে পারি, মিউ OH এক্সপেরিমেন্টাল বলতে পারি না, কারণ এটা তো আমার জলের যে হ্যাঁ স্যার। মিউটা সেটা তো এক্সপেরিমেন্টাল, তাহলে সেখান থেকে OH এর যে মিউটা বেরোচ্ছে সেটা এক্সপেরিমেন্টালই হবে। আচ্ছা তাহলে এক্সপেরিমেন্টাল এটা বেরোলো। আচ্ছা এবার আমি জল জল এই OH এর থিওরিটিক্যালটা বার করে নিই, কারণ আমার থিওরিটিক্যাল লাগবে, থিওরিটিক্যাল সেটা কত হবে, ই ইন্টু ডি তাই না, ই কত 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম এসআইতে, আর বন্ড ডিস্টেন্স কত বলেছে, বন্ড ডিস্টেন্স দেখো 96 পিকোমিটার, তাহলে ওটা মিটারে করলে কত হবে, 96 পিকোমিটার, হ্যাঁ তাহলে মিটারে করলে কত হবে, 10 টু 10 দি to পাওয়ার the power -12 minus মিটার। 12 মিটার, তাই তো, এটা হবে তো, আচ্ছা এটা করে দেখো তো কত আসে, এটা থিওরিটিক্যাল মিউ বেরোবে, $1.5 1.53 into 10 to the বলো বলো, 53 into 10 to the power minus 20. আচ্ছা আমি এইটা লিখি, হ্যাঁ 15.4 ইন্টু 10 টু দি পাওয়ার -30 কুলম মিটার, দেখো তো মিলছে কিনা, -30 সরি, স্যার 10⁻30। হ্যাঁ এটা দেখো তো মেলাও তো, হ্যাঁ এটাই এসছে, খালি 4 এর জায়গায় 3 এসছে। হ্যাঁ তো 3 পরের ডিজিটটা বলবে, পরের ডিজিটটা দেখবে, হয়েছে, এটা এসছে, তাহলে আমরা মিউ থিওরিটিক্যাল বেরোলো, মিউ এক্সপেরিমেন্টাল বার করলাম, তাহলে আমাদের পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ইন OH বন্ড কিভাবে বার করতে হয়,
কি করে বার করতে হয়? মিউ কি? মিউ এক্সপেরিমেন্টাল বাই মিউ মিউ থিওরিটিক্যাল ইন্টু 100। তাহলে আমাদের এক্সপেরিমেন্টাল কত? 5 ইন্টু 10⁻³ কুলম্ব মিটার ডিভাইড বাই 15.4 ইন্টু 10⁻³ কুলম্ব মিটার ইন্টু 100। তাহলে এটা করলে কত হচ্ছে? এটা কেটে যাবে, 30 কেটে যাবে। তাহলে 5/15.4 কত হয়? করে 100% করলে কত হবে? 32.4। 32.46। 32.46। মানে 5 করে দিয়ে এটাকে এত পার্সেন্ট। ওকে, তাহলে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ইন ওয়েজ বন্ড সেটা হচ্ছে 32.5%। তাহলে এটাকে কোভ্যালেন্ট বন্ড বলবো না আয়নিক বন্ড বলবো? প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, যেহেতু আয়নিক ক্যারেক্টারটা লেস দ্যান 30। বোঝা গেল? দেখুন। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এটা গেল আমাদের পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার, একটা অ্যাপ্লিকেশন হলো। সেকেন্ড হচ্ছে আমরা এবার আরেকটা অ্যাপ্লিকেশন পড়ব, সেটা হচ্ছে প্রেডিকশন অফ জিওমেট্রি। Prediction of geometry of the molecules and calculation of dipole moment. লেখো, ঠিক আছে? প্রেডিকশন অফ জিওমেট্রি অফ দি মলিকিউল অ্যান্ড ক্যালকুলেশন অফ ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন হয়েছে। হ্যাঁ স্যার। দেখো, এটা একটা প্যারালালোগ্রাম। প্যারালালোগ্রামে আমরা দুটো ভেক্টর কনসিডার করছি, এ একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। আচ্ছা, এই ভেক্টরটার নাম দিচ্ছি, ধরো এটা আমি বলি, দাঁড়াও, এই যে একটা ভেক্টর, তো এই ভেক্টরটাকে আমি নাম দিচ্ছি এ ভেক্টর, এই ভেক্টরটাকে নাম দিচ্ছি বি ভেক্টর। আচ্ছা, প্যারালালোগ্রাম যদি হয়, তাহলে এটা যদি এ ভেক্টর হয়, তার ঠিক প্যারালাল ভেক্টরটা কি বলবো আমরা? ওটাও একই ভেক্টর হবে না? এ ভেক্টর। হ্যাঁ, আর বি ভেক্টরের প্যারালাল যে সেটা বি বি ভেক্টর। ভেক্টর। আচ্ছা, এবার বি ধরো, ভেক্টর। হ্যাঁ, এবার এই যে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল বলা হচ্ছে থিটা। হ্যাঁ, দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা, এ বি ভেক্টর। আচ্ছা, তাহলে রেজাল্ট্যান্ট কোন দিক বরাবর হবে? প্যারালালোগ্রাম যদি হয় এরকম ভাবে থাকে, তাহলে এ বি ভেক্টর রেজাল্ট্যান্টটা এই কর্ণ বরাবর হবে না? তোমরা ফিজিক্সে পড়েছো, ক্লাস 11-12 বা ম্যাথেও করছো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা যদি হয়, তাহলে এইটাকে আমি কি বলবো? একটা লব্ধি ভেক্টর, যেটাকে আমি সি ভেক্টর বলতে পারি। ওকে, তাহলে এবার দেখো, একটা প্যারালোগ্রামকে যদি এইভাবে ভাগ করা হয়, তাহলে এই যে লব্ধিটা হলো সিটা, অ্যাকচুয়ালি এই এ ভেক্টর আর বি ভেক্টরের সামেশন না? সি ভেক্টর ডাইরেকশন কোন দিকে হবে? এইদিকে। তাহলে তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর না, অ্যাকর্ডিং টু দ্য ভেক্টর রুল? দেখো, তাহলে সি ভেক্টর হ্যাঁ হচ্ছে স্যার। এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে প্যারালালোগ্রামে যারা সেম ডাইরেকশনে থাকে, মানে এই যে এই বরাবর, তাহলে এই দুটো যোগ করলে এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা তৈরি হয়। তার মানে এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। আচ্ছা, এবার দেখো, আমরা যদি দুটো মানে সি ভেক্টরকে আরেকটা সি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করি, তাহলে কি দাঁড়ায়? টেকিং ডট প্রোডাক্ট on both sides ঠিক আছে, কি হবে? দেখো, সি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি ভেক্টর ইন্টু, মানে ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হবে জাস্ট দুটো ডিসি কে গুণ করা হলো।
আচ্ছা, এবার যখন এই দুটো গুণ হয় তার মানে এখানে এর ভিতরকার এগুলো কিরকম ভাবে ভাঙে দেখো, তো প্রত্যেকটাই ডট প্রোডাক্ট হবে, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। তাই সেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেরকম ভাবে হয় ওরকম ভাবে, কিন্তু যেহেতু ডট মানে কি যেহেতু ভেক্টর, তাহলে আমরা এইভাবে আমরা লিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো হ্যাঁ স্যার। এবার যদি এদের ম্যাগনিটিউড বার করা হয়, ম্যাগনিটিউড কি করে বার করা হয়? ডট প্রোডাক্টের দুটো ভেক্টরের মানে গুণফলকে কি করে, হ্যাঁ কস কস থিটা করতে হয় না, মনে আছে? হ্যাঁ cos থিটা। হ্যাঁ, তাহলে আমরা সি ডট সি যেটা আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সি ইন্টু সি কস কত ডিগ্রি হবে? সেম ভেক্টর হলে তার মধ্যেকার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আচ্ছা, সি ডট সি ইন্টু কস 0 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি এটা সি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এ ডট এ তার মানে এটা কি হবে? এ স্কোয়ার এটাও 0 ডিগ্রি। কস 0, সেম ভেক্টর মানে 0 ডিগ্রি। আচ্ছা, এ বি মানে কি? এ বি কস কত? এ বির মধ্যে অ্যাঙ্গেল কত? 90। 90 না ভাই, থিটা। 90 ডিগ্রি। আরে ও সরি থিটা, স্যার। এ বিটার মধ্যে অ্যাঙ্গেল থিটা না, 90 কেন হবে? আচ্ছা, তারপরে এইটা বি এ, তাদের মানে বি এ কস থিটা আর এ বি কস থিটা কি? তাহলে আমি এ বি কস থিটা লিখতে পারি তো? আচ্ছা, এটা 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 দাঁড়াও, এটা এটা আমরা আহ, করতে পারি এটা। ঠিক আছে, একেবারে লিখে দাও, এ বি কস থিটা প্লাস এটা কি হবে? বি স্কোয়ার কস 0 ডিগ্রি। হ্যাঁ, মনে রাখবে এখানে আমরা কেন এটা লিখতে পারলাম, দুটো একই লিখতে পারলাম কেন? এবি কস থিটা লিখতে পারলাম কেন? কারণ ডট প্রোডাক্টে এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। হ্যাঁ, ডট প্রোডাক্ট ফর ডট প্রোডাক্ট এ ভেক্টর এ ডট বি যা বি ডট এ তাই, তার মানে এ ডট বি বি ডট এ থেকে আমি এবি কস থিটা সিম্পলি লিখতে পারি। আচ্ছা, যদি লিখি তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে সি স্কোয়ার, এটা হয়ে গেল এ স্কোয়ার, এটা হয়ে গেল 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার, এটা হলো না? হ্যাঁ স্যার। তাহলে অতএব সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটার আন্ডার রুট, তাই না? এইটা হয়েছে। তার মানে হ্যাঁ লব্ধি ভেক্টর হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটার আর পুরোটার হোল রুট, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো দুটো ভেক্টরের এইভাবে আমরা তার লব্ধি বার করতে পারি। আচ্ছা, এবার চলে এসো ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে। ডাইপোল মোমেন্টটাও একটা কি ভেক্টর তো? হ্যাঁ স্যার। তাহলে একই রকম ভাবে আমরা যদি ধরে করো দুটো ভেক্টর এইভাবে আছে, দুটো ডাইপোল মোমেন্ট এই বরাবর আছে, যেমন জলের ক্ষেত্রে আমরা দেখেছি, একটাকে আমরা বলছি মিউ 1, একটাকে বলছি মিউ 2। এবার এদেরকে দিয়ে যদি আমরা একটা প্যারালালোগ্রাম তৈরি করি তাহলে কি তৈরি হবে? একই রকম ভাবে এইটা যেটা তৈরি হবে এটা হচ্ছে রেজাল্ট্যান্ট মিউ। আচ্ছা, এদের মধ্যে অ্যাঙ্গেল মনে করো থিটা আগের মতো, তাহলে মিউ ইকুয়াল টু কি হবে? এই যে রেজাল্ট্যান্ট মিউ ইকুয়াল টু কি হবে? ওই এই ফর্মুলাটাকে মিউ ব্যবহার করব। রুট মিউ হ্যাঁ বলো। তো এ আর বি রুট এর মিউ জায়গায় মিউ ওয়ান আর মিউ হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিই টু ভেক্টরস আর added using the parallelogram of vectors if two bonds with the dipole moment
two bonds with the dipole moment mu1 and mu2 are at an angle theta. The total dipole moment is given by কি হবে তাহলে mu is equal to under root mu1 square plus mu2 square plus 2 mu1 mu2 cos theta। এটা হবে না? দেখো তো ওই ওই হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা যেটা প্রমাণ করলাম ডেরিভেশন সেটা অনুযায়ী আমাদের এইটা হবে। আচ্ছা এবার দেখো যদি তোমার ওই যে মিউ1 আর মিউ2 দুটো তো ভেক্টর, এই দুটো ভেক্টরের যদি মধ্যেকার অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, হ্যাঁ মানে থিটাটা যদি 180 ডিগ্রি হয় তার মানে দুটো ভেক্টর কি হবে? জাস্ট অপোজিট। হ্যাঁ বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে দেখা গেল দুটো মিউ1 আর মিউ2 ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি এবং এই মিউ1 এবং মিউ2 দুটোই সমান, মানে মিউ1ও যা মিউ2ও তাই। কখন হবে এর সমান? যদি সেম বন্ড হয়, যেমন জলের ক্ষেত্রে দুটোই ওয়েজ বন্ড, তাহলে দুটো যদি সেম বন্ড হয় তাহলে দুটোই ডাইপোল মোমেন্ট সমান হবে। তাহলে দুটো সেম বন্ডের ডাইপোল মোমেন্ট সেম, মানে মিউ1 ইকুয়াল টু মিউ2, আর তারা যদি 180 ডিগ্রিতে থাকে তাহলে আমাদের রেজাল্টেন্ট মিউ কত হবে বলো তো? 0। আচ্ছা দাঁড়াও, ফর ইনস্ট্যান্স টু identical bonds with opposite directions মানে theta equal to 180 degree have mu কত হবে তাহলে বললো? 0 হবে। ভেরি গুড। আচ্ছা আর যদি এটা একটা গেল, আর যদি শুধু আইডেন্টিক্যাল হয়, থিটাটা আমি জানি না, থিটা যা হোক কিছু একটা হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে? ফর mu1 প্লাস mu2 হবে আর আইডেন্টিক্যাল mu1 স্কয়ার 2। আইডেন্টিক্যাল বন্ডস মানে mu1 ইকুয়াল টু mu2, mu1 ইকুয়াল টু mu2 কি হবে? অ্যাবাভ ইকুয়েশন yields কি হবে? দেখো তাহলে মিউ1 আর মিউ2 একই, তাহলে এই জায়গায় যে কোনো একটা সাবস্টিটিউট যদি করি তাহলে মিউ1 স্কোয়ার 2 মিউ1 স্কোয়ার হয়ে গেল, আর এখানে 2 মিউ1 স্কোয়ার হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি দেখো কি দাঁড়াচ্ছে, দেখো তো তাহলে মিউ1টা যদি বাইরে নিয়ে চলে আসি আন্ডার রুট থেকে, তাহলে যেহেতু মিউ1 স্কোয়ার আছে ভিতরে, তাহলে এটা বাইরে নিয়ে আসা যায়। তাহলে ভিতরে কি থাকবে? 2 ইন্টু 1 প্লাস কস থিটা হবে না? দেখো তো একটু নিজেরা ক্যালকুলেট করে। এটাই এসছে। তাহলে এটা কখন হবে? যখন দুটো বন্ডই সেম, তাই না? বুঝতে পেরেছো? স্যার আগের অঙ্কটা এই সূত্র দিয়ে করতে হ্যাঁ পারবো? অবশ্যই করতে পারবে, এখান থেকেই তো ওটা হচ্ছে, আমরা ওটা ভেঙে করালাম। সেখানে তোমার এই মিউ1টা কি মিউ OH না? মিউ OH তো। হ্যাঁ স্যার। আর এইটা আমার দেওয়া হ্যাঁ। রয়েছে ওই 6.17 10 টু দি পাওয়ার -30 দেওয়া রয়েছে। তাহলে এখানে বসাতে হবে, এটা বলতে হবে cos থিটা, থিটা কত দেওয়া আছে? 104 ডিগ্রি। তাহলে এইগুলো বসালেই তো মিউ1 মানে মিউ OH বেরিয়ে যেত, একইভাবে বেরোতো, ওখানে যেভাবে বেরিয়েছে এইটাই বেরোতো। এই ফর্মুলা দিয়েও করতে পারো, আমরা ফর্মুলা ছাড়া করেছি ওখানে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা হলো, তাহলে এটা আমরা দুটো কেস আমরা এখানে কনসিডার করলাম। আচ্ছা এবার আমরা এক্সাম্পল করব। এক্সাম্পলস। আচ্ছা এক্সাম্পলসে প্রথমে আমরা করব যেটা হচ্ছে সিমেট্রিক মলিকিউল। সিমেট্রিক মলিকিউল, সিমেট্রিক্যাল মলিকিউল, সিমেট্রিক্যাল মলিকিউলস। ওকে, সিমেট্রিক্যাল মলিকিউলস। আচ্ছা সিমেট্রিক্যাল মলিকিউলস এর ক্ষেত্রে সিমেট্রিক্যাল মানে কারা? যাদের সিমেট্রি এলিমেন্টস আছে, মানে সিগমা সিমেট্রি, আই সেন্টার এগুলো আছে, ঠিক আছে, সি সেন্টার সিমেট্রি এইগুলো আছে। তো এরকম কিছু এক্সাম্পল আমরা যদি প্রথমে লিখি, সেন্টার অফ, তোমাদের স্টিরিওকেমিস্ট্রি পড়া হয়েছে তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সিমেট্রি এলিমেন্ট সম্বন্ধে তোমার ধারণা আছে? আচ্ছা, তাহলে এইগুলো সবই হচ্ছে সিমেট্রিক্যাল মলিকিউল। কেন? দেখো আমি কয়টা লিখি। ধরো CO2 কে প্রথমে লিখি। CO2 দেখতে কেমন? লিনিয়ার। লিনিয়ার। এটা। আচ্ছা, তাহলে লিনিয়ার যদি হয় তাহলে দেখো এখানে কি বন্ডগুলো কি কি আছে? CO বন্ড। আচ্ছা, CO বন্ডের বন্ড মোমেন্টটা কোন দিকে থাকবে? কার্বনের দিকে না অক্সিজেনের দিকে? অক্সিজেনের দিকে। হ্যাঁ, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই দিকে থাকবে হচ্ছে এটা একটা, আর এদিকে একটা থাকবে এইটা একটা। আচ্ছা, এরা দুজন কি সেম না আলাদা? সেম। তাহলে এটাকে যদি μ1 μ2 বলি তাহলে এক্ষেত্রে μ1 ইজ ইকুয়াল টু μ2 না? আর হ্যাঁ স্যার, আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180। 180 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট মিউ কত হবে? 0 জিরো। হবে। আমরা একটু আগে বললাম, ঠিক আছে, দুটো সেম বন্ড 180 ডিগ্রি থাকলে কি হবে তাদের মিউ? 0 হবে। তুমি ফর্মুলা ফেলেও করতে পারো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সিমিলারলি যদি CS2 বলো তাহলে এরও শেপ একই রকম, তাহলে এর ক্ষেত্রেও মিউ কত হবে? 0। 0 0। হবে। আচ্ছা, বেশ। আচ্ছা, এইবার দেখো আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো মনে করো BX3, হ্যাঁ, BX3 মলিকিউল, এক্স মানে হ্যালোজেন, সেখানে আমরা BF3 মলিকিউল আমরা খুব ভালোভাবে অনেক জায়গায় ইউজ করেছি। তার শেপটা কেমন হয়? ট্রায়াগোনাল প্ল্যানার না? এরকম না? হ্যাঁ স্যার। তাহলে এখানে এক্সটাকে তুমি হ্যালোজেন মনে করো বা হাইড্রোজেনও মনে করতে পারো। আচ্ছা, এদের যদি এক্সটাকে আমি ধরো হ্যালোজেন যদি বলি, এক্স ইকুয়াল টু স্পেসিফিক্যালি হ্যালোজেন যদি বলে দিই, হ্যাঁ, তাহলে এবার দেখো এর বন্ড মোমেন্টটা কোন দিকে থাকবে? এইদিকে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে BF3 মলিকিউল তাহলে এদিকে থাকবে। তাহলে এদিকে যদি থাকে, আচ্ছা বলো তো দেখি ডাইপোল মোমেন্ট কত হবে? 0। আচ্ছা, কেন? তাহলে সিমেট্রিক্যাল বলে? ওই যে, না না না, ওই যে দুটো ওদের এক্স আছে না দুজনের ডানদিকে, এটা ওগুলোর লব্ধি ভেক্টরটা ওই মিউ1 এর সাথে মানে সমান। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো এটা কি মিউ? সমান তাহলে বলতে হবে চাইছো আর পুরো, বিপরীতমুখী। হ্যাঁ, তার মানে বলতে চাইছো তিনটে যে বন্ড মোমেন্ট আছে এরা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা 0 বলছো। আচ্ছা, হ্যাঁ এইটা স্যার। এইটা আমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে যে এটা কি করে 0 হচ্ছে, কারণ এটা পরীক্ষার সময় এই কোশ্চেনটা কিন্তু এসেছে অনেকবার, মানে বেশ কয়েকবার এসেছে যে BF3 ডাইপোল মোমেন্ট 0 প্রমাণ করো, ঠিক আছে, বা BF3 ডাইপোল মোমেন্ট 0 এক্সপ্লেন করো। তো BF3 শুধু 0 বলে দিলে হবে না, এটাকে ম্যাথমেটিক্যালি তোমাকে প্রমাণ করতে হবে যে এটা 0 হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একটা আমি তোমাকে লিখি, আমি এটা প্রমাণ করব, কিন্তু তার আগে আরেকটা আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো CX4, হ্যাঁ, CX4, CX4, CX4। আচ্ছা, CX4 প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। তাহলে তোমার কি হবে বলো? বলো এটা এটার এটার মিউ কত হবে? রেজাল্টেন্ট মিউ এটাও সে 0 হবে। 0 হবে, শিওর? না, কি হবে তাহলে? এটা 0 হবে না। 0 হবে না? তাহলে কত হবে? না স্যার, কারণ ওর লব্ধি আর এই লব্ধি মিলে তো বেশি হচ্ছে। বেশি হ্যাঁ হচ্ছে? বেশি হচ্ছে ওটা। বেশি হচ্ছে। আচ্ছা, দেখা যাক, তাহলে এটা আমি লিখছি না কিছু, হ্যাঁ, এখন এটা এরকম মিউ লিখে ফাঁকা রাখো, আমি জানি না, তাই তো? এটাই প্রমাণ করে দেখি। আচ্ছা, এইটা শিওর BF3টা 0 হবে, এটা শিওর? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, তাই না? আচ্ছা, আমি দেখি CX4টা একটু দেখি, চেক করে কি হয়। দুজন দু রকম অ্যান্সার বলছে। আচ্ছা দেখি, দেখো আমরা CX4টাকে একটু লিখে নিই। দেখো, ধরো আমি এইভাবে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে CX4। আচ্ছা আচ্ছা, এই মিউ CX এর এই দিকে যে বন্ড মোমেন্টটা থাকবে তাকে আমরা কি বলবো? মিউ CX, তাই না? ওকে। হ্যাঁ।
আচ্ছা, এখানে CH4 এ কার্বনের হাইব্রিডাইজেশন কত বলতে পারবে কেউ? sp3 sp3 sp3। তাহলে sp3 যদি হয় তাহলে এই যে দুটো অ্যাডজাসেন্ট বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত? 109 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, এইটাকে একটু ঠিকঠাক করে লিখি। এক্স। আচ্ছা আচ্ছা, এই যে যে বন্ডটা এই যে ডান দিকে দেওয়া হয়েছে, এই বন্ডটাকে যদি পিছনের দিকে টেনে নিই তাহলে মানে এটাকে যদি সোজা করে একটা দাগ টানি এইরকম হয় না, কানেক্ট হয় তো, লিনিয়ার একটা মানে লাইন টানলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে সিএক্স বন্ডটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এই দেখো এই যে সিএক্স বন্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই সিএক্স বন্ডের ঠিক এই যে উল্টো দিকে যে দাগটা টেনেছি, এই টোটাল এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তার মধ্যে এই অ্যাঙ্গেলটা কত হলো? 109 ডিগ্রি 28 হ্যাঁ, মিনিট তাই যদি 109 হয়, তাই যদি হয় তাহলে বলো তো দেখি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? বলো তো দেখি, এটা যদি আমি থিটা বলি, এই থিটাটা কত? 70 ডিগ্রি 72 মিনিট। না মানে তুমি সিম্পলি বলো না, মানে 180 ডিগ্রি টোটালটা, তার থেকে এইটা বাদ দিলে কত হয়? তাহলে 180 মাইনাস এইটা হবে তো, তো যেটা হবে সেটা আমরা দেখছি। 180 মাইনাস হ্যাঁ 109 ডিগ্রি 70 28 মিনিট। ডিগ্রি 72 হ্যাঁ মিনিট। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, দেখা যাক তাহলে। আচ্ছা দেখো, তাহলে এই থিটাটা তাহলে কি হচ্ছে? থিটাটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 109 ডিগ্রি 28 মিনিট, এইটা হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, 1 ডিগ্রি মানে কত মিনিট? 1 ডিগ্রি মানে 60 মিনিট। 60 মিনিট। তাহলে দেখো 1 ডিগ্রি মানে 60 মিনিট যদি হয় তাহলে এটা বাদ দিলে কত হয়? 180 মাইনাস 109 কত? 71। 71। তাই এবার 1 ডিগ্রি তুমি ছেড়ে দাও, তোর 110 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি 70 পয়েন্ট, মানে 70 ডিগ্রি 60 থেকে 28 বাদ দিয়ে কত হয়? 32 মিনিট হয় না? 70 ডিগ্রি 32 মিনিট হবে না বাদ দিলে? 180 থেকে হ্যাঁ স্যার, 109 ডিগ্রি 28 মিনিটকে বাদ দিলে এটা হয় তো? হ্যাঁ এটাই এসছে। এটাই। আচ্ছা, তাহলে এবার দেখো আমার এই যে এটা তাহলে থিটার মান বেরোলো হচ্ছে 70 ডিগ্রি 32 মিনিট। আচ্ছা, এবার দেখো এই যে মিউ সিএক্সটা যেটা তৈরি করেছে, হুম, এই তিনজন মিলে এরা অপর দিকে রেজাল্ট্যান্ট তৈরি করছে, মনে করো মিউ CX3 লিখছি আমি। এটা কারা তৈরি করছে বলো? এই পিছনে যে সিএক্স ওই গুলো, পিছনের। এরা সবাই লব্ধি ওইদিকে তৈরি করবে তো, এই বরাবর লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাই যদি হয় দেখো, এবার মিউ মিউ CX3 ইজ ইকুয়াল টু কি হবে? দেখো মিউ CX3টা ইজ ইকুয়াল টু কি? প্রত্যেকটা বন্ডের লব্ধি। তাহলে প্রত্যেকটা বন্ডের লব্ধি মানে 3 ইন্টু তিনটে বন্ড আছে CX কস কত হবে? অ্যাঙ্গেল কত প্রত্যেকটা বন্ডের সঙ্গে? এই মিউ CX3 এর অ্যাঙ্গেল কত? থিটা। 70 ডিগ্রি 32 মিনিট। হ্যাঁ, তাহলে এটা প্রত্যেকটা লিখতে পারি না, তিনবার হবে তিনটে বন্ডের জন্য, তাহলে এটা হবে কস 70 ডিগ্রি 32 মিনিট। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, এবার এই কস 70 ডিগ্রি 32 মিনিট ইন্টু 3 করলে কত হয়? স্যার মিনিটটা বসাবো কি করে? মিনিটটা তুমি 0.5 ধরে নাও, 70.5। দেখো 60 ডিগ্রিতে 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে 30 মিনিট, 30 মিনিটে হাফ ডিগ্রি, তাহলে ওই 70 মানে তুমি 32, দেখো 70 এটা ডিগ্রি হয়ে গেল, আর 32 মানে কি 32/60 এত ডিগ্রি। এটা করে নাও, করে যোগ করো। 0.333 0.333 0.1/3 তার মানে, তাই তো? 1/3 ইন্টু 3 কত হয়? 1, প্রায় 1 আসছে। তাহলে এইটার মান 1/3 আসছে না? cos 7। 1 হ্যাঁ, তাহলে 3 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? মিউ CX3 ইজ ইকুয়াল টু মিউ CX, এটা এলো? এসছে?
তাহলে এবার দেখো দুটো অপোজিট ভেক্টর মিউ CX3 হচ্ছে লেফট হ্যান্ড সাইডে অ্যারো আর মিউ CX রাইট হ্যান্ড সাইডে অ্যারো, এই দুজনের ম্যাগনিটিউড যদি সমান হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180। তাহলে এদের রেজাল্ট্যান্ট মিউ CX4 কত হবে? 0 0। 0 হবে, তাই তো? বোঝা গেল 0 হবে কিনা? তাহলে এখানে আমরা এই যে মিউটা কত হবে, মিউ এখানে কি লিখবো? বিগ 0। 0 তাহলে যদি বলা হয় কখনো কোথাও বলে যে মিউ অফ CX4 এর জায়গায় বলো CH4, তাহলে তুমি 0 বসিয়ে দেবে, মানে মিথেনের ডাইপোল মোমেন্ট কত? 0। মনে থাকবে? আচ্ছা, এবার আমরা চেক করব যে BF3 মলিকিউল যেটা, সে BX3 বা BF3 মলিকিউলের ডাইপোল মোমেন্ট কিরকম হয়। ওকে, আচ্ছা দেখো দেখো আচ্ছা, বলো এটা কি করে প্রমাণ করব আমরা? দেখো এটা এই বরাবর একটা ডাইপোল মোমেন্ট, এই বরাবর একটা ডাইপোল মোমেন্ট, এই বরাবর একটা ডাইপোল মোমেন্ট, তাহলে এই প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট গুলোকে আমরা কি বলতে পারি? মিউ বিএক্স বলতে পারি না? একই তো সবগুলো, মিউ বিএক্স। ওকে, সবই একই হবে। এবার দেখো এই BX3 মলিকিউলের বোরনের হাইব্রিডাইজেশন কত? sp2 sp2। তাহলে sp2 তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত? 120। 120 ডিগ্রি। আচ্ছা, একই রকম ভাবে এটাকে এই যে BX যে বন্ডটা, এটাকে এক্সট্রাপোলেট করি এইদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি থিটা 60। হয় তাহলে এখানে থিটা ইকুয়াল টু 180 মাইনাস 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে তাহলে? 60 ডিগ্রি, তাই তো? তাহলে 60 ডিগ্রি। আচ্ছা, CX 60 ডিগ্রি যারা আছে এই পার্টটা, এরা এদের লব্ধি, তাহলে সেটা মিউ অফ BX2 বলতে পারি না আমরা? আগের যেমন আগের কনসেপ্ট থেকে একই রকম, এই CX4 যেরকম করেছি এরকম ভাবে। তাহলে এই পার্টটা, এই যে ডান দিকে যে পার্টটা দেখছো, দেখতে পাচ্ছ? এই যে পার্টটা, এই পার্টটা, এই পার্টটার লব্ধি কোন দিকে থাকবে? এই পার্টটার লব্ধিটা এই বরাবর থাকবে না? ডান দিকে। ডান দিকে, তাহলে সেটা মিউ BX2। আচ্ছা, মিউ BX2 যদি এটা হয় তাহলে দেখো তো, এটা এরকম ভাবে একটা ডাইপোল মোমেন্ট সাইন দাও। হ্যাঁ, তাহলে দেখো এবার মিউ BX2 মানে কি? দুটো মিউ BX এর ভেক্টর 2 সামেশন, ইন্টু তাই তো? দেখো 2 মিউ BX cos কত হবে? 60। 60। দুটো বন্ড যেহেতু তাই জন্য 2 লেখা হলো। আচ্ছা, এটা করলে কত দাঁড়ায়? cos 60 ডিগ্রি। হ্যাঁ, cos 60 ডিগ্রি। এটা হলে কত হয় তাহলে? এটা 2 ইন্টু মিউ BX, আর cos 60 মানে 1/2, তাহলে এটা কেটে গেল, কেটে গিয়ে মিউ BX2 মানে কত হলো? হাফ মানে 1 হবে। x। তার মানে দুটো অপোজিট ভেক্টর তারা সমান, তাহলে দুটো অপোজিট ভেক্টর সমান হয়ে গেলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে? 0। তাহলে মিউ BX3 180 ডিগ্রি মানে 0 is equal to 0। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় বলে মিউ অফ BF3 ডাইপোল মোমেন্ট কত, তাহলে কি লিখবে? 0। এর 2 হবে। কি 2 হবে? না 3 তো হবে। আরে পুরো মলিকিউলটা তো BF3 বা BX3। আশরাফুলের কি হলো, কি বুঝলে না? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো তাহলে আমরা আমরা স্যার এতক্ষণ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এবার এতক্ষণ আমরা যে মলিকিউলগুলো আলোচনা করছিলাম সেগুলো কোন ধরনের মলিকিউল?
বলো, তাদেরকে কি মলিকিউল বলা হবে? তারা সিমেট্রিক্যাল না? সিমেট্রিক্যাল মলিকিউল। সিমেট্রিক্যাল মলিকিউল। সিমেট্রি মলিকিউল। এবার আমরা সিমেট্রিক্যাল মলিকিউলটাকে ছেড়ে দিয়ে আমরা একটু আনসিমেট্রিক্যাল মলিকিউল নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ অ্যাঙ্গুলার মলিকিউল। তাহলে আমরা এবার আলোচনা করবো হচ্ছে অ্যাঙ্গুলার মলিকিউল। অ্যাঙ্গুলার মলিকিউলস। আচ্ছা, অ্যাঙ্গুলার মলিকিউলস এর 1 নম্বর एग्जांपल হচ্ছে CH3OH। ওকে, CH3OH, ঠিক আছে। আচ্ছা, CH3OH মানে কি? মিথানল। ঠিক আছে, CH3OH। আচ্ছা, OH এইচটাকে একটু আমরা বেন্ড করে দেখব, কারণ OHটা কেন বেন্ড? কারণ ওখানে লোন পেয়ার থাকে, তাই এই OHটা এই রকম ভাবে থাকে। ঠিক আছে, লিখেছো? হ্যাঁ। ওকে। আচ্ছা দেখো, এই যে OH বন্ড, এই OH এর বন্ড মোমেন্টটা কোন দিকে থাকবে? ও এর অক্সিজেনের দিকে। এই দিকে তো। আচ্ছা, CO বন্ডের ডাই মোমেন্টটা কোন দিকে থাকবে? অক্সিজেনের অক্সিজেনের দিকে। দিকে। অক্সিজেন। আর CH CH3 বন্ডগুলো এগুলো সবই হবে কার্বনের দিকে না? কার্বনের দিকে। কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, এই দিকে। আচ্ছা, এবার এদের যে প্রত্যেকটা ডাইরেকশন আমরা লিখলাম, আর এইটার অ্যাঙ্গেল হয় হচ্ছে, এগুলো এক্সপেরিমেন্টাল ডেটা, সেটা হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি, তার মানে এখানে এই অ্যাঙ্গেলটা বলা আছে 108 ডিগ্রি। আচ্ছা, এইখানে যে বন্ড মোমেন্ট এটা বলা আছে 1.53 ডিবাই। আচ্ছা, এইখানে যে বন্ড মোমেন্ট সেটা বলা আছে 0.8 ডিবাই। আর এই যে CH3 এই পার্টটা বলা আছে 0.4 ডিবাই। ওকে। আচ্ছা, তাহলে এবার এইটাকে পুরোটাকে আমরা যদি সিম্পল ওয়েতে লিখি, তাহলে এইরকম একটা জিনিস দাঁড়ায় না, যে পুরোটার এই যে ডাইপোল মোমেন্টটা এই দিকে, আর দেখো OH এর ডাইপোল মোমেন্টটা এই দিকে, এরকম দাঁড়ায় না? ঠিক আছে, দেখো এই 0.4 আর 0.8 একই দিকে তো। তাহলে 0.4 0.8 যদি একই দিকে হয়, তাহলে টোটাল ডাইপোল মোমেন্টটা কত হবে? 9.2। 9.2, 1.2, এইটা মানে 0.4 আর 0.8। 0.4টা হচ্ছে এই CH3 পার্টটা, ঠিক আছে। তাহলে 1.2 হয় না দুটো যোগ করলে? শ্রেয়া, 2 9.2 হয় না? কেন 2 হবে? এইটা তো 0.8। 0.4 ইন্টু 3 করবো না না? না না, 3 কেন? ওটা তিনটে মিলিয়ে 0.4 আছে। CH3 বলছি না আমরা। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 1.2 ডিভাই, তারপরে দুটো যোগ করা হলে এটা CH3 পুরোটাই হচ্ছে 0.4, আর এইটা 0.8, তাহলে দুটো যোগ করলে রেজাল্ট্যান্ট হলো 1.2 ডিভাই। আর এদিকটা আছে 1.53 ডিভাই। আচ্ছা, এবার তাহলে এরা যদি এই ডিরেকশনে হয়, হ্যাঁ, তাহলে এদের রেজাল্ট্যান্টটা কোন ডাইরেকশনে হবে? এই দিকে না? দেখো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, ডিরেকশন এই দিকে, তাহলে এটা হয়ে গেল মিউ রেজাল্ট্যান্ট। আচ্ছা, এবার এই মিউ রেজাল্ট্যান্টটা আমরা কি করে বার করব? দেখো, ইউজিং ল অফ কোসাইন ফর প্যারালেলোগ্রাম, যেটা আমরা ডিরাইভ করেছিলাম, সেইটা ফর দি প্যারালেলোগ্রাম। কি হবে? দেখো, মিউ ইকুয়াল টু কি বলবো, বলো কি হবে? দ্য রুট, এই তাহলে এটা মিউ 1 আর মিউ 2, এটা তো। তাহলে মিউ 1 কত? 1.2, তার স্কোয়ার 1.53, তার স্কোয়ার প্লাস 2 ইন্টু মিউ 1 মিউ 2, তাহলে হচ্ছে 1.2 ইন্টু 1.53 কস কত
অ্যাঙ্গেল কত? 108। 108 ডিগ্রি। তাহলে এটা করলে কত ডিভাই হয় দেখো তো? তাহলে 1.2 মানে 1.44 প্লাস 1.53 স্কোয়ার মানে 2.34 প্লাস এইটা করলে, এটা পুরোটা গুণ করলে দাঁড়ায় হচ্ছে 3.67 কস 108 ডিগ্রি এটার আন্ডার রুট। ওকে, যদি হয় 1.626। ভেরি গুড, 1.626 ডিভাই। এটা তাহলে কি হলো? পুরো মলিকিউলটার রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট হয়েছে। তাহলে এটা হ্যাঁ স্যার। এটা হয়েছে কি তাহলে? মিউ অফ CH3OH পাওয়া গেল। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে বেন্ট মলিকিউলের ক্ষেত্রে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি ইউজিং ল অফ প্যারালেলোগ্রাম। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল H2O টা করি আমরা, যেটা আমরা আগেও করেছি। তুমি সে বলছিলে ফর্মুলা দিয়ে কিভাবে করা যাবে। তাহলে দেখো H2O টা এইরকম দেখতে হয়। হ্যাঁ, আচ্ছা, H2O টা এইরকম যদি দেখতে হয়, তাহলে এইটা গেল এইদিকে, এইটা গেল এইদিকে, তাহলে রেজাল্ট্যান্ট যাবে এইদিকে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত বলা হয়েছে? অ্যাঙ্গেল হয় 104 ডিগ্রি, তাই তো? বা 104 এক্স্যাক্টলি হচ্ছে 104.5। হ্যাঁ, 104.5 লিখি, 104.5 ডিগ্রি। তাহলে এখানে বলো ল অফ কোসাইন দিয়ে আমাদের মিউটা কত হবে? দেখো, সেই তুমি শর্টকাটেও করতে পারো, আবার এমনি ট্র্যাডিশনাল মেথডেও করতে পারো। শর্টকাটে বলা হয়েছিল কি, দুটো সেম ভেক্টর হলে তার ফর্মুলা কোনটা? এইটা না? দেখো, মিউ ইকুয়াল টু মিউ ওয়ান হ্যাঁ স্যার। রুট অফ 2 ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে এটাকেই আমরা বসাতে পারি না? তাহলে এটাকে আমরা যদি ডাইরেক্ট, তুমি যদি জেনারেল এমনি নর্মাল ইকুয়েশন বসাতে চাও তাও বলতে পারো। তাহলে মিউ ওয়ান আন্ডার রুট 2 ইন্টু কস থিটা প্লাস 1, এটা তো? তাহলে এখানে মিউ ওয়ান কত? মিউ ওয়ান হচ্ছে 1.53 বলে দিয়েছে, এটা 1.53। এটা লিখে নাও, 1.53 ডিভাইড 1.53 আন্ডার রুট 2 ইন্টু কস কত হবে? 104.5 ডিগ্রি প্লাস 1, এত ডিভাই হবে। ঠিক আছে, তো বলো এটা ক্যালকুলেট করলে কত হয়? 1.873। 1.873 সবার একই এসছে? এটা এসছে দেখো তো। 1.873 এসছে। হ্যাঁ বলো, কারণ অন্য আমার এসে 1.229। 1.229। হ্যাঁ স্যার। না, ভুল হয়েছে ওটা। তুমি আরেকবার ট্রাই করো, একবার চেক করো, ক্যালকুলেটরে ভুল হয়েছে। এটাই ঠিক হয়েছে, মানে 1.87 অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো একটু আরেকবার চেক করো তো। স্যার ওটা রুট করলে তো 1.22 সামথিং আসছে, তাহলে 1.53 ইন্টু 1.22 সামথিং করলে 1.873 আসছে। হ্যাঁ, তাই তো হবে। ঠিক আছে, লিখেছো? রুট এটাই আসছে, কোনটা আসছে? 1.229। না না, ভুল হচ্ছে। তোমার ক্যালকুলেটরে তুমি কিছু ভুল করছো, সবারই তো এটাই আসছে। কস 104.5 লিখছো? 104 হ্যাঁ স্যার। কস 104.5 ডিগ্রি করে বসাবে, প্লাস 1 করবে, করে ইন্টু 2 করবে, করে আন্ডার রুট করবে, করে তার সঙ্গে 1.53 করবে, একেবারে সব বসাবে না।
তুমি ঠান্ডা মাথায় আরেকবার করবে, ঠিক আছে? না হলে আমাকে দেখাবে, পাঠাবে আমাকে। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। এটাই অ্যান্সার হবে। ঠিকঠাক করে বসাও। আচ্ছা, এরপরে আমাদের তাহলে হয়ে গেল বেন্ট বা অ্যাঙ্গুলার মলিকিউল হয়ে গেল। এবার টাইপ সি হচ্ছে আমাদের সাবস্টিটিউটেড বেঞ্জিন। সাবস্টিটিউটেড বেঞ্জিন 3 নম্বর, ঠিক আছে? দেখো, বেঞ্জিন মানে কি? C6H6, এটা হচ্ছে বেঞ্জিন। ওকে, আচ্ছা, বেঞ্জিনের প্রত্যেকটা হাতে এরকম করে একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, ঠিক আছে? আচ্ছা, এর ডাইপোল মোমেন্ট কত হবে বলো দেখি? বলো। 0। দেখো, সিমেট্রিক্যাল মলিকিউল এবং সব দিকে এদের এই এই হাইড্রোজেনটা লব্ধি এইটা দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, এইটার লব্ধি এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, এইটার যে লব্ধি এইটা দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, বলো, তাই না? হ্যাঁ স্যার, 0 হবে। তারপরে আলটিমেটলি এর রেজাল্টেন্ট কি হবে? 0 হবে। 0। তাহলে বেনজিনের ডাইপোল মোমেন্ট কিন্তু 0। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল শুধু বেনজিনের। কিন্তু আমরা এবার দেখব যে এই বেনজিনে যদি একটু সাবস্টিটিউয়েন্ট যুক্ত করে দিই, তার মানে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে আদার দ্যান হাইড্রোজেন কিছু অ্যাড করি, তার মানে সেটা কেমন হবে? তাহলে একটা যদি সাবস্টিটিউয়েন্ট অ্যাড করি তাহলে কেমন হবে? সেটা হচ্ছে এইরকম হবে না? CX করে দিলাম, তাহলে এক্সটা কি? হাইড্রোজেন, আদার দ্যান হাইড্রোজেন, তাই না? যদি আদার দ্যান হাইড্রোজেন করে দিই তাহলে কি মিউটা 0 হবে? আর না স্যার। না স্যার। এটা নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ সাবস্টিটিউয়েন্টের জন্য একটা আলাদা ডাইপোল মোমেন্ট তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, বেশ। এবার বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টালি যেটা দেখা গিয়েছে, এই এক্সটা, হ্যাঁ, এই এক্সটা কি হতে পারে? OH হতে পারে, তারপর Cl হতে পারে, তারপর NO2 হতে পারে, মানে নাইট্রোবেনজিন হতে পারে, হ্যাঁ, তারপর NH2 হতে পারে, হ্যাঁ, অ্যানিলিন হতে পারে, তারপর এটা CH3 হতে পারে, তাই তো? তাহলে এবার যদি এরকম হয় তাহলে প্রত্যেকের ডাইপোল মোমেন্ট কি একই হবে প্রত্যেক ক্ষেত্রে? তাহলে মলিকুলার ডাইপোল মোমেন্ট আলাদা হবে। দেখা যায় যে OH যদি থাকে তাহলে ডাইপোল মোমেন্ট হয় 1.4 ডিবাই। আচ্ছা, Cl যদি হয় তাহলে হয় 1.7 ডিবাই। তারপর NO2 যদি হয় তাহলে হয় 3.90 ডিবাই। যদি NH2 হয় তাহলে হয় 1.50 ডিবাই। আর যদি CH3 হয় তাহলে 0.40 ডিবাই। এরকম ডাইপোল মোমেন্ট হয় যদি এক্স এর জায়গায় এই সাবস্টিটিউয়েন্টগুলো থাকে, ঠিক আছে? দেখেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবার এটা হচ্ছে একটা সাবস্টিটিউয়েন্ট থাকলে এরকম ভাবে হবে। এবার যদি হয় দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, তার মানে এবার দুটো সাবস্টিটিউয়েন্ট যখনই থাকবে তখন তোমরা সবাই জানো যে তাদের পজিশনিংটা, রিলেটিভ পজিশনটা ইম্পর্টেন্ট। দুটো যদি এক্স থাকে বেঞ্জিনের মধ্যে, তাহলে এবার প্রশ্ন হবে যে দুটো এক্সটা তারা একে অপরের থেকে কত ডিস্টেন্সে আছে, মানে কোন পজিশনে আছে। তাহলে আমরা জানি তিনটে রকম পজিশন হয়, কি কি? অর্থ, মেটা আর মেটা আর প্যারা। প্যারা। তাহলে এইটা যদি হয় তাহলে এটা আমি এই পাশাপাশি যদি রাখি তাহলে এটাকে আমরা কি বলবো? অর্থ। অর্থ। আচ্ছা, আর আরেকটা আমরা রাখবো সেখানে, এইটা এই যদি হয় আর এটাকে যদি আমরা এই বরাবর রাখি তাহলে সেটাকে আমরা বলবো কি? মেটা। 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 আর একটা ছবি হচ্ছে একটা এই বরাবর, একটা এই বরাবর, তাহলে সেটা কি হবে? প্যারা। এটা প্যারা। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে তিনটে রকম আমাদের ওরিয়েন্টেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট আছে যেখানে দুটো এক্স এইভাবে থাকবে। ওকে, আচ্ছা, এবার দেখো, যদি 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 অর্থ হয় তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? দুটো এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত বলতে পারবে কেউ? 60 ডিগ্রি। 60। ভেরি গুড। আচ্ছা, এই যদি এইটা হয়, মেটা হয়, তাহলে কত আসবে? 120।
120 ডিগ্রি। আর এইটা যদি হয় 180 180 180। তাহলে আমাদের এই হচ্ছে রিলেটিভ পজিশন। আচ্ছা এইবার তাহলে আমাদের যদি বলা হয় মিউটা বার করো, তাহলে এর মিউটা কত হবে? দুটো যদি সেম হয়, তাহলে আমরা কি বলবো বলো? mu1 2 into root 2 into 1 plus cos theta ওইটা লিখবো না? হ্যাঁ 2 3 প্রথমটা। হ্যাঁ, তাহলে প্রথমটা দেখো, যদি এরকম হয় যে মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান কস 60 ডিগ্রি, এটা হবে না এটার ক্ষেত্রে? তাহলে এবার বলো তো এটা এটা করলে কত দাঁড়ায়? কস 60 ডিগ্রি মিউ ওয়ান সবগুলো যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে? root 3 আসছে। √3 মিউ ওয়ান বা মিউ এক্স যাই বলো এটা হবে। আচ্ছা পরেরটা বলো, পরেরটা কি হবে? মিউ ওয়ান স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান মিউ টু কস 120 ডিগ্রি, এটা করলে কত হবে? 81 হ্যাঁ কত হবে? 81 এক আসে, তাহলে মিউ ওয়ানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, দেখো তো। হ্যাঁ মিউ ওয়ানের সঙ্গে সমান হচ্ছে। কস 120 ডিগ্রি মানে কত? -1/2 তো। হ্যাঁ স্যার। তাহলে কেটে কুটে দেখো, শুধু মিউ ওয়ান পড়ে থাকছে না সবগুলো ক্যালকুলেশনে? সবাই ঠিক আছে করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা মিউ ওয়ান, দুটোই মিউ ওয়ান। হ্যাঁ এটা মিউ ওয়ান কস 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে? হ্যাঁ স্যার। হুম কত হবে? 0 হবে। 0 হবে, অপোজিট ডাইরেকশন। ওকে বোঝা গেল? জিরো। আচ্ছা তাহলে সবচেয়ে, যদি সেম ভেক্টর হয় সবচেয়ে বেশি ডার্ক মুভমেন্ট কে দেখাবে? অর্থ অর্থ। তাহলে ফর সেম ভেক্টর মিউ হচ্ছে তোমার অর্ডার অফ মিউ হচ্ছে মিউ অর্থ গ্রেটার দ্যান মিউ মেটা গ্রেটার দ্যান মিউ প্যারা। হয়েছে, লিখে নাও। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবার দেখো এক্সাম্পল করা যাক। দেখো এক্সাম্পল হচ্ছে, ধরো মনে করো এটা দেওয়া রয়েছে, দিয়ে এর সঙ্গে CH3 আর এটার সঙ্গে CH3 এইভাবে দেওয়া রয়েছে। আচ্ছা বলো, এই স্যার CH3 এটাকে লাস্টে একটা দেওয়া রয়েছে Cl, লাস্টে দেওয়া রয়েছে Cl, লাস্টে যদি এইরকম থাকে। আচ্ছা বলো তাহলে এর
এই CH3 বেঞ্জিন এর ডাইপোল মোমেন্টটা কোন দিকে থাকবে? বেঞ্জিনের দিকে। বেঞ্জিনের দিকে। আর এই সিএলটা? সিএল এর দিকে। আচ্ছা, এখানে ভ্যালু বলা আছে CH3টা কত, দেখো সেই লিস্টে দেওয়া রয়েছে না, সিএল দেখো এর দিকে 0.4 ডিভাই, আর সিএলটা বলা আছে 1.7 ডিভাই, এরকম বলা আছে। তাহলে এবার যদি মিউ বলা হয়, রেজাল্টেন্ট মিউ, সেটা কি করে বার করবে? বার করতে পারবে? হ্যাঁ স্যার। কি করে বার করবে বলো, আমাকে একটু বলো। প্রথম সূত্রটা ধরে মানে দুটো মিউ এর মানে স্কোয়ার আর হচ্ছে 2 মিউ 1 মিউ 2 cos 60 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু গন্ডগোল আছে। দেখো এদের কিন্তু ডাইরেকশনটা খেয়াল করো। ডাইরেকশনটা একটা হচ্ছে টুয়ার্ড বেঞ্জিন রিং আর একটা হচ্ছে আউটওয়ার্ড বেঞ্জিন রিং। তাহলে দুটোর কিন্তু ডাইরেকশন অন্য হয়ে গিয়েছে। আমরা এখানে যে ক্যালকুলেশন করেছি সবগুলো ডাইপোল মোমেন্ট একই দিকে, মানে এটা যদি বাইরের দিকে হয় এটাও বাইরের দিকে, বা এটা যদি ভিতরের দিকে হয় এটাও ভিতরের দিকে, ঠিক আছে? তাহলে একই ডাইরেকশনে আছে, যদি আউটওয়ার্ড হয় আউটওয়ার্ড, ইনওয়ার্ড হলে ইনওয়ার্ড। ওকে, তাহলে এখানে কি হয়েছে, এই এক্সাম্পলে আমরা কি দিয়েছি, একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড। যদি তাই হয় সবসময় একটাকে প্লাস করলে আর একটাকে মাইনাস করতে হবে, যে কোনো একটাকে। তাহলে আমরা যদি ইনওয়ার্ডটাকে প্লাস করি আউটওয়ার্ডটাকে মাইনাস করি, তাহলে আমাদের ফর্মুলা বসাতে হবে এরকম করে। দেখো ফর্মুলাটা কি করে বসাতে হবে, দেখো মিউ CH3 স্কোয়ার প্লাস মিউ CL স্কোয়ার প্লাস মিউ CH3 2 ইন্টু মিউ CH3 মিউ CL cos 60 ডিগ্রি, এটা তো, এটা তো। এবার দেখো যখন মান বসাবে তুমি, দেখো দুটো ডাইরেকশন তো আলাদা, তাই ডাইরেকশন যখন আলাদা তখন দেখো মানটা প্রথমে যদি 0.4 স্কোয়ার করো, তাহলে মিউ সিএলটা কত বলেছে 1.7, তো তাহলে ওটাকে -1.7 স্কোয়ার করতে হবে। আর এইখানে দেখো এখানে কোনো চেঞ্জ হবে না, যদিও এটা করলেও স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, কিন্তু এইখানে একটা চেঞ্জ হবে 2 ইন্টু, দেখো CH3 মানে কত ধরেছি 0.4 ইন্টু, আর এটা হয়েছে 1.7, হয়ে যাবে -1.7 cos 60 ডিগ্রি। বোঝা গেল? যাওয়ার সময় বেঞ্জিন রিংয়ে একটা যদি ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড হয় তাহলে যে কোনো একটাকে মাইনাস আর একটাকে প্লাস ধরে নেবে, আর যদি দুটোই ইনওয়ার্ড বা দুটোই আউটওয়ার্ড হয় তাহলে দুজনেই পজিটিভ ধরবে। মনে থাকবে? কার কোনো ডাউট আছে এই জায়গাটা, এই যে মাইনাস কেন করলাম এটা বিষয়ে বলে বলো, নাহলে আমি আবার বলবো। দেখো এটা যদি +0.4 হয় এইটাকে মাইনাস বলতে হবে, কারণ কি, কারণ এটা বাইরের দিকে এটা ভিতরের দিকে, তাহলে দুটো অপোজিট, তাহলে সাইন পাল্টে যাবে না? স্যার আমি এটা যদি অপোজিট করি, মানে যদি 0.4টাকে মাইনাস ধরি আর 1.7টাকে প্লাস ধরি? হ্যাঁ হবে, একই রেজাল্ট আসবে। আমি বললাম তো যে কোনো একটাকে তুমি মাইনাস ধরবে আর একটাকে প্লাস ধরবে, কোনটাকে ধরতে হবে সেরকম কোনো নিয়ম নেই, তুমি আউটওয়ার্ডটাকে মাইনাস ইনওয়ার্ডটাকে প্লাস ধরতে পারো বা উল্টোটাও ধরতে পারো। মনে থাকবে? বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি স্যার। দেখো না, তুমি যদি নিউমেরিক্যালি বোঝো ব্যাপারটাকে, যে যদি তুমি তুমি যদি মনে করো তুমি বলতে চাইছো 0.4টাকে মাইনাস ধরবো, হ্যাঁ ধরতেই পারো, তাহলে এটাকে যদি মাইনাস করে দিই আর এইটাকে যদি প্লাস করে দিই কোনো চেঞ্জ হবে? গুণফল তো মাইনাসই আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা যে কোনো একটা, আমরা যে কোনো, তুমি তোমার মতো করে তুমি ভাববে ব্যাপারটাকে, যে আমার তাহলে কোনটা নিয়ে সুবিধা। আমি যখন আউটওয়ার্ডটাকে বলছি মাইনাস ধরেছি, তাহলে ইনওয়ার্ডটাকে প্লাস ধরেছি, তাহলে এটা করলাম, কোডের ক্যালকুলেশন করলে উত্তরটা কত আসে দেখো তো, বলো। 1.539। 1.539 ডিভাই। বাকিদের সবাই কি এসছে বলো? বাকিদের বলো, আরেকজন বলো।
স্যার একই এসেছে। একই এসেছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে বাকি দুটো, মানে মেটা আর প্যারা। এই CH3 নিয়ে, হ্যাঁ CH3 আর Cl নিয়ে। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে। ডেটা তো দেওয়া আছে, এটা করবে আর প্যারাটা করবে। পারা যাবে তো? হ্যাঁ স্যার। এই দুটো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে লাস্টেরটা তো প্যারা আছে। আচ্ছা, এরা এরা এর রেজাল্টেন্ট ভ্যালুটা কত হবে? 0 হবে? 0। হবে? না, 0 হবে না, দুটো আলাদা তো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ভুল করে হবে অনেকে। না, দুটো তো আলাদা। দেখো, এটা ডাইরেকশন তো একই দিকে না, মানে এই বরাবর, তো তাহলে 0 করবে কখনো? ক্যান্সেল করছে একে অপরকে? করছে না। যদি সেম ভেক্টর হতো তাহলে 0 হতো। এটা প্লাস হবে। হ্যাঁ, তাহলে এটা এটা ক্যালকুলেশন করে তোমাকে দেখতে হবে। এই যে ক্যালকুলেশন করে দেখতে হবে, তাহলে এটা তোমাকে ওইভাবে একটা প্লাস ধরবে, একটা মাইনাস ধরবে, মনে থাকবে। ইনওয়ার্ড হলে একটা কনভেনশন মনে রাখো, সবাই একটা কনভেনশন মনে রাখো, যে আমরা ইনওয়ার্ড হলে কি ধরি, থার্মোডাইনামিক্স এর রুলটাকে মনে রাখো। তাহলে যদিও থার্মোডাইনামিক্স এর সঙ্গে সম্পর্কই নেই, কিন্তু থার্মোডাইনামিক্সকে আমরা কনসিডার কি করি, যে অন দা সিস্টেম হলে কি ধরি, প্লাস না মাইনাস? সিস্টেমের উপর প্লাস। প্লাস, আর সিস্টেম থেকে প্লাস। বাইরে, প্লাস সিস্টেম থেকে বাইরে মাইনাস। মাইনাস। তো এইটাকে মনে রাখো, এইভাবে মনে রাখো। তোমার উল্টো যে কোনো ভাবেই ধরতে পারো তুমি, কিন্তু যে কোনো একটাকে মাথায় রাখো। তাহলে আমরা যদি বেঞ্জিন রিং এর দিকে হয় তাহলে আমরা প্লাস ধরবো, বাইরের দিকে হলে মাইনাস ধরবো, মনে থাকবে। বেঞ্জিন রিং থেকে যদি বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে মাইনাস ধরবো। ওকে, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে, করবে। এইটা, আচ্ছা এটা বলো দেখি, এটা 1.55, এটা 1.55, এটা তাহলে রেজাল্টেন্ট কি হবে? 1.55। অ্যাঙ্গেল কত? 1.55। আমরা একটু আগে করেছি না, যে এই যে মেটাতে থাকলে দুটো সেম ভেক্টর যদি মেটাতে থাকে তাদের রেজাল্টেন্ট কি হয়? 2.59। হ্যাঁ, আমাদের ক্যালকুলেট করে বলতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2.59 আছে। 2.59, 2.59 হ্যাঁ স্যার। কেন? দেখো, না স্যার, μ1 এর সাথে তো সমান হচ্ছে এটা। হ্যাঁ এটা তো আমরা একটু আগেই প্রুফ করলাম, সেটা আমরা ডাইরেক্ট এখানে বলতে পারতাম, কিন্তু আমাদের যদি ক্যালকুলেট করে বলতে হয়, তাহলে ক্যালকুলেট করো, অসুবিধা কি আছে? ক্যালকুলেট করেই দেখি। দেখো ক্যালকুলেট করে কি বলছে, বলছে তাহলে কি হবে। দেখো আউটওয়ার্ড হলে আমরা কি ধরবো, মাইনাস না প্লাস? এগুলো আউটওয়ার্ড তো। মাইনাস। হ্যাঁ, তুমি আউটওয়ার্ড ধরো, তুমি প্লাসও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা একটা কনভেনশন মনে রাখি, 1.55 স্কোয়ার প্লাস মাইনাস 1.55 স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1.55 স্কোয়ার কস কত, 120 ডিগ্রি। এটা করলে কত হয় দেখো, প্লাস 1.55 ডিভাইড। প্লাস 1.55, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 1.55 ডিভাইড, তাহলে ওই বন্ড মোমেন্টের সঙ্গে সমান হলো না? আমরা প্রুফ করেছিলাম আগে যে মিউটা মিউ এক্স এর সঙ্গে সমান হবে, দেখেছো? এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। সেম ভেক্টর যদি হয়, আলাদা ভেক্টর হলে হবে না। হয়েছে? দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা করো দেখি, CH3 আর NO2, এটা বলা আছে। আচ্ছা, কোন ডাইরেকশন গুলো বলো তো আমার প্রথমে?
CH3 থেকে বেঞ্জিনের দিকে ওটা পজিটিভ এইটা ইনওয়ার্ড হবে তাই তো, আর NO2 টা আউটওয়ার্ড হবে। তাহলে যেটা ইনওয়ার্ড তাকে আমরা কি ধরছি, প্লাস না মাইনাস? 0.4 ডিভাই, প্লাস। আর NO2 টা হচ্ছে 3.95 ডিভাই, তাহলে এটা মাইনাস আমরা ক্যালকুলেশনে ধরে নেব। আচ্ছা, ডাইরেকশন অনুযায়ী তাহলে এখানে আমাদের মিউটা বার করে ফেলো, আন্ডার রুট 0.4 স্কোয়ার প্লাস 3.95 স্কোয়ার, সরি এটা মাইনাস হবে, মাইনাস বসাও। আচ্ছা, প্লাস 2 ইন্টু 0.4 ইন্টু মাইনাস 3.95 cos 180 ডিগ্রি হবে না, তাই না? ঠিক লিখেছি? এটা মাইনাস হবে না? বলো কত হচ্ছে? বলো। 3.55 4.35 এই সরি, 3.55 4.39 মানে 4.35 দু রকম অ্যান্সার হয়ে যাচ্ছে কেন? 3.549। 3.54। স্যার এখানে cos 180 ডিগ্রি হলো তো cos 180 ডিগ্রি হবে না? এটা দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? লিনিয়ার। cos 180 মানে মাইনাস 1 করলে তো আপনার 4.349 ই আসে। আমাকে করতে হবে নাকি আবার? অন্যরকম অ্যান্সার হয়ে যাচ্ছে কেন সব? হ্যাঁ 4.3 এবার সেটা 4.349? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার 4.349 4.339? 349 ঠিক আছে, এটা আসছে তো? 349 হ্যাঁ স্যার জি ভাই। সবাই চেক করো, যাদের ভুল হয়েছে আরেকবার চেক করো। একেবারে সব ক্যালকুলেটরে বসাবে না, পার্ট পার্ট করে বসাবে, তাহলে ভুল হবে না। একেবারে সব বসিয়ে দিতে গেলে ভুল হয়ে যাবে, কোনো একটা ডিজিট মিস হয়ে যাবে। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার অর্থটা করে ফেলো, অর্থ। এটা করে ফেলো, একই ডেটা তো আছেই। কোন এটা CH3 টা ইনওয়ার্ড, Cl টা আউটওয়ার্ড। 3.95 ডিভাই, এটা হচ্ছে 0.4, NO2 হবে না? NO2 সরি। এটা করে ফেলো।
বলো। 3.76। বাকিটা বলো। হ্যাঁ স্যার, ওটাই এসছে। ঠিক আছে, 3.76 এসছে তো? সবাই একটু হ্যাঁ চেক করে স্যার। নাও। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইগুলো কিন্তু পরীক্ষা এরকম দেবে, করতে হবে, পারা যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস করব, সিস অ্যান্ড ট্রান্স কম্পাউন্ডস। সিস অ্যান্ড ট্রান্স কম্পাউন্ড, ধরো একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, সিসি, এটা সিএল, এটা সিএল, এটা এইচ, এটা এইচ। আচ্ছা, এটা বলো সিস আইসোমার না ট্রান্স আইসোমার? সিস। সিস। সিস, কারণ এই যে ডাবল বন্ডের রেসপেক্টে দুটো একই দিকে আছে, এদের ডাইপোল মোমেন্টটা এই দিকে হবে, এটা এই দিকে হবে। আচ্ছা, এটার মিউ কি জিরো হবে না নন জিরো হবে? নন জিরো। নন জিরো হবে, তার মানে এর ভ্যালুটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 1.86 ডিভাই হয়, হ্যাঁ। আচ্ছা, আরেকটা এর হচ্ছে ট্রান্স কম্পাউন্ড। ট্রান্স কম্পাউন্ডের এটার মিউ কত? এটা ট্রান্স হলো, তাহলে ট্রান্সের মিউ কত হবে? 0। জিরো। তাহলে এটা হলো জিরো, মানে ক্যান্সেল করে দিচ্ছে একে অপরকে, কারণ এটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এই দিকে, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার বলো তো কে বেশি স্টেবল? ট্রান্স। যত ডাইভেলপমেন্ট কম হবে, মানে জিরোর দিকে যাবে, তত স্টেবিলিটি বাড়বে, তাহলে এটা হচ্ছে মোর স্টেবল। যার মিউ 0। তাহলে এটা হচ্ছে লেস স্টেবল। তাহলে ট্রান্স আর সিসের মধ্যে এদের যদি কম্পেয়ার করা হয়, তাহলে ট্রান্স ইজ মোর স্টেবল দ্যান সিস আইসোমার। ওকে, ঠিক আছে, এটা একটু এগুলো সব বেশিরভাগই তোমরা অর্গানিকে পড়েছো, এগুলো আমাদের এখানে অতটা বেশি কাজের নয়। দেখে নিয়েছো? লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। সি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি মানে না, শুনতে পাচ্ছি না, হ্যালো, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার বলছি তোমার যেমন হচ্ছে আমরা এই মুভমেন্টের স্টেবিলিটি গুলো মেজার করতে পারি, যেমন গুলো করলাম অর্থ প্যারা মেটা, সেগুলো স্টেবিলিটি ওখানে বলা যায় না? অবশ্যই বলা যায়, ডেভেলপমেন্ট যত কম হবে মলিকুলার স্টেবিলিটি তত বেশি হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, স্যার। হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে এই সিস ট্রান্স থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে মানে ঠিক বুঝতে পারলাম না। এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা জাস্ট পড়ানোর জন্য পড়া হলো, এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না। এটা অর্গানিকে ও আচ্ছা। আছে তোমাদের অনেক, এবার যেহেতু আমরা ডেভেলপমেন্ট পড়ছি তাই এটা একটু বললাম আর কি। এখান থেকে কিছু নেই, আর তোমাদের কিছু নেই এখানে, তোমাদের যেটা এখান থেকে ক্যালকুলেশন এইগুলো আসবে, এই যে এই ক্যালকুলেশনগুলো আসবে। বুঝতে পেরেছো? এগুলো পারবে তো? এই হ্যাঁ ক্যালকুলেশনগুলো স্যার। পারবে তো? হ্যাঁ, এইগুলো এই ক্যালকুলেশনগুলো আসবে, ওখান থেকে সিস্টেম থেকে তোমাদের কোশ্চেন আসেনি কখনো, অর্গানিকে তোমরা এগুলো পড়েছো। আচ্ছা, ইন্ট্রিনসিক হোমোপোলার ডাইপোল মোমেন্ট, এটা তোমরা একটু লেখো, হেডিং দাও। বুঝেছো? আচ্ছা,
তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সিএইচ বন্ড, হ্যাঁ, একটা সিএইচ বন্ড আছে ফর CH4 C2H4, তারপর হচ্ছে ধরো মনে করো C2H2, হ্যাঁ, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এদের ক্ষেত্রে আচ্ছা বলো তো সিএইচ যে বন্ড থাকে প্রত্যেকের, এই সিএইচ এর বন্ডের বন্ড মোমেন্টটা কোন দিকে থাকে, কেউ বলতে পারবে? কার্বনের দিকে। কার্বন। ভেবে চিন্তে বলবো, কার্বনের দিকে, তাই তো? যদি বলা হয় CH4, তাহলে CH4 বা C2H4, C2H2, এই যে যারা আছে এদের ডাইপোল মোমেন্ট যদি বলা হয় বন্ড মোমেন্টটা কোন দিকে থাকবে, তাহলে প্রত্যেকে বলছো কোন দিকে থাকবে বলো? কার্বনের দিকে। কার্বনের দিকে। বাট কার্বনের দিকে। নো, যখন CH4 C2H4 C2H2 এই ধরনের হাইড্রোকার্বন থাকবে তখন সবসময় ডাইপোল মোমেন্ট হয় এই দিকে, হাইড্রোজেনের দিকে। বাট যখন CH বন্ডটা ফর CH3X এই ধরনের মলিকুল থাকে যেখানে এক্সটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ দেন সি, এক্স ইজ ইলেকট্রোনেগেটিভ দেন সি, যদি এটা হয় তখন ডাইপোল মোমেন্টটা হয়ে যায় কার্বনের দিকে। এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, কার্বনের সঙ্গে যদি শুধুমাত্র কার্বন বা হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে বন্ড মোমেন্ট হবে হাইড্রোজেনের দিকে, আর যদি কার্বনের সঙ্গে কোনো CH3X টাইপ কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত থাকে তাহলে বন্ড মোমেন্টটা ঘুরে গিয়ে কার্বনের দিকে হবে। তাহলে দুটো ডিফারেন্ট হয়ে গেল নাকি? তাহলে কোনো ফিক্সড হলো কি? দেখো এবার আমি এটাকে জাস্টিফাই করব, মানে ব্যাপারটাকে বুঝবো যে কেন এমন হয়। তোমরা যেটা বললে সেটা তোমাদের লজিক দিয়ে বলতে চাইলে কিন্তু ব্যাপারটাকে ভুল বললে, যে যদি হাইড্রোকার্বন থাকে তাহলে কিন্তু ডাইপোল মোমেন্টটা কিন্তু কার্বনের দিকে হবে না, হাইড্রোজেনের দিকে হবে। আর যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সিএইচ এর বন্ড মোমেন্টটা কার্বনের দিকে হবে। এইটা হচ্ছে রুল। এবার এটা কি করে হয় সেটা আমরা ইন্ট্রিনসিক হোমোপোলার ডাইপোল মোমেন্ট দিয়ে ব্যাপারটাকে বুঝবো। দেখো তাহলে আমাদের দু রকম ডাইপোল মোমেন্ট হচ্ছে, কি কি? একটা হচ্ছে সিএইচ এর দিকে আর সি এর দিকে, তাই না? দেখো আচ্ছা, সিএইচ বন্ড যখন হয়, হ্যাঁ, যে এই যে CH4 বলো CH3X বলো, এরা কি কি অরবিটাল ইউজ করে? এরা ইউজ করে হচ্ছে হাইব্রিড অরবিটাল। এরকম একটা হাইব্রিড অরবিটাল ইউজ করে না কার্বন, তাই না? ধরো মনে করো CH4, তাহলে CH4 এটা মনে করো sp3 আছে, তাহলে এস ক্যারেক্টার কত? 25%, আর পি ক্যারেক্টার 75%, ঠিক আছে, 75%। তাহলে এবার দেখো যদি এইরকম একটা হাইব্রিডাইজড অরবিটাল হয়, আচ্ছা এবার এই হাইব্রিডাইজড অরবিটাল যখন হাইড্রোজেনের সঙ্গে মানে বন্ড করবে, এই তো এই হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল, আর এইখানে হাইড্রোজেনটা বন্ড করবে, এই হলো ওভারল্যাপ জোন, ঠিক আছে, এই হলো ওভারল্যাপ জোন। এবার বলো এই দুটো নিউক্লিয়াস তাদের মিডল কোনটা? এরকম জায়গা, ঠিক না? এরকম জায়গা তো এদের মিডল। দেখতে পাচ্ছ? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, নর্মালি যদি ইলেকট্রোনেগেটিভিটি দেখো তাহলে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন গ্রেটার দ্যান হাইড্রোজেন। কার্বন। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি দেখানো হয় তার মানে CH এর ডাইপোল মোমেন্টটা এই দিকে হওয়া উচিত না? হ্যাঁ স্যার। কিন্তু এইখানে রেজাল্টটা কি হচ্ছে, যখন আমরা CH4 বা এই ধরনের কেসে আলোচনা করছি, ধরো CH4 এর জন্য আলোচনা করছি, তাহলে সেখানে দেখো এইরকম একটা বন্ড হচ্ছে না sp3। দেখো আমি আরো ভালো করে বলি,
এরকম তো CH4, এরকম। আচ্ছা দেখো তো, এই CH4 যদি এরকম স্ট্রাকচার হয় তার একটা বন্ড এরকম তো, একে তুললাম আমরা, এই জায়গাটা তুললাম। আচ্ছা, এই বন্ডের মিডলটা কোনটা? এইটা। কিন্তু দেখো এর যে CH বন্ডের যে ওভারল্যাপ জোনটা তৈরি হয়েছে, সেই ওভারল্যাপ জোনটা কার দিকে বেশি আছে? হাইড্রোজেনের দিকে নাকি কার্বনের দিকে? হাইড্রোজেনের দিকে। হাইড্রোজেনের দিকে। যদি হাইড্রোজেনের দিকে বেশি থাকে তার মানে এই বন্ডিং ইলেকট্রনটা কার দিকে থাকছে বেশি? হাইড্রোজেন। হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের যদি দিকে থাকে, বন্ডেড ইলেকট্রনটা যদি এইদিকে বেশি ঝুঁকে থাকে, তাহলে ইলেকট্রন ফ্লোটা এইদিকে না? দেখো তো, যেটা মাইনাস, এটা যদি হাফ করি, অর্ধেকের মানে অর্ধেকের ডান দিকটাই আছে না ইলেকট্রন জোনটা, তার মানে ইলেকট্রন ডেন্সিটিটা, বন্ডিং ইলেকট্রন ডেন্সিটিটা তো এখানে, ইলেকট্রন ডেন্সিটির এখানে। তো এর ফলে ইলেকট্রন ডেন্সিটি যখন এই দিকে, তাহলে এই দিকটা ইলেকট্রন রিচ হয়ে গেল, এই দিকটা ইলেকট্রন ভ্যাকেন্ট হয়ে গেল। তো ডাইপোল মোমেন্টটা কোন দিকে আছে বলো? ডান দিকে। হাইড্রোজেনের দিকে। এবার এই যে ডাইপোল মোমেন্টটা হলো, এই ডাইপোল মোমেন্টটাকে বলা হয় হোমোপোলার ডাইপোল। হোমোপোলার ডাইপোল এইটা বলা হয়। আচ্ছা, হোমোপোলার ডাইপোল যদি এটা বলা হয়, তাহলে সবসময় হোমোপোলার ডাইপোলটা কোন দিকে থাকবে? কে বলতে পারবে? হোমোপোলার ডাইপোল সবসময় কোন দিকে থাকবে? নেগেটিভ তার দিকে। হাইড্রোজেনের দিকে। আচ্ছা, কার্বন বন্ডিং ইলেকট্রন ডেনসিটি যেখানে বেশি থাকবে। হ্যাঁ, তাহলে সেটা কোন দিকে থাকবে? মানে স্মল অ্যাটমের দিকে নাকি লার্জ অ্যাটমের দিকে? স্মল অ্যাটম। স্মল অ্যাটম। স্মল দিকে, হ্যাঁ, তার মানে স্মল অ্যাটমের দিকে। তার মানে সাইজ এখানে কার ছোট? হাইড্রোজেনের ছোট। তাহলে সবসময় হাইড্রোজেনের যদি যে ছোট হবে, ওভারল্যাপ জোনটা সেই দিকে চলে যাবে না? যদি দুটো সমান হতো, যদি দুটো এরকম সমান, দুটো যদি সমান হতো তাহলে তাদের মিডিলেই থাকতো। কিন্তু যখন একটা বড় অ্যাটম আর একটা ছোট অ্যাটম, তাহলে তাদের মিডিলটা কোনটা হবে? এরকম জায়গায় হবে না? এরকম হবে তো। তাহলে এই ওভারল্যাপ জোনটা কার দিকে থাকছে সবসময়? স্মল অ্যাটমের দিকে না? টুয়ার্ড স্মল অ্যাটম। তাহলে সবসময় হোমোপোলার ডাইপোলটা কার দিকে থাকে? স্মল অ্যাটমের দিকে, তাই না? ওকে। তাই জন্য এই যে যখন তুমি CH4, C2H4, C2H2 এই ধরনের মলিকিউল বলবে, সবসময় তোমার ডাইপোল মোমেন্টটা স্মল অ্যাটমের দিকে থাকবে, দ্যাট ইজ হাইড্রোজেনের দিকে থাকবে। এবার দেখো, তুমি যখন, এবার দেখো, যখন এই কার্বন কি করছে না, ইলেকট্রনটা ওই দিকে, ওর ইলেকট্রন জোনটা হাইড্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে, কারণ হাইড্রোজেনটা ছোট, তার ওভারল্যাপটা এই দিকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে হোমোপোলার। এবার দেখো, আমি যদি sp3, sp2 আর sp দুটো, তিন রকম কার্বন হতে পারে। তো তিনটে কার্বনে, তিন রকম কার্বনে এস ক্যারেক্টার, পি ক্যারেক্টার গুলো কিরকম আছে? sp3 তে 25% এস, পি হচ্ছে 75%। এখানে কত? 33%, 66%, 33.33, আরো ভেঙে বলি, 33.33%, এটা হচ্ছে 66.66%। আর এখানে কত? এসপি কত? 50%, 50% এসপি ক্যারেক্টার। তাহলে এস ক্যারেক্টার ক্রমশ বাড়ছে না কমছে? বাড়ছে। এদিকে যদি যাই, তাহলে এস ক্যারেক্টার, পার্সেন্ট এস ক্যারেক্টার, সেটা হচ্ছে বাড়ছে, তাহলে পি ক্যারেক্টার কমছে। আচ্ছা, এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বাড়ে। তাহলে হায়ার the S character, higher will be the electronegativity. ঠিক আছে? তো যত এস ক্যারেক্টার বেশি তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হবে না দেন sp2 দেন sp3? আচ্ছা, এবার দেখো, আমি যদি তিনটে ছবি আঁকি, হ্যাঁ, যে এটা হচ্ছে CH4, CH4,
এটা হচ্ছে CH2 C2H4 আর এটা হচ্ছে C2H2। আচ্ছা, প্রত্যেকটাই CH বন্ড আছে তো? আচ্ছা, এই বন্ডের সব মোমেন্ট গুলো কোন দিকে হবে, হাইড্রোজেনের দিকে না কার্বনের দিকে? হাইড্রোজেনের দিকে। হ্যাঁ, তার মানে যদি শুধুমাত্র হাইড্রোকার্বন হয় তাহলে সব হবে হাইড্রোজেনের দিকে, সব হবে হাইড্রোজেনের দিকে। এখানে কোন দিকে হবে? সব হাইড্রোজেনের দিকে। এদিকে সব হাইড্রোজেনের দিকে, এদিকে সব হাইড্রোজেনের দিকে, এদিকে সব হাইড্রোজেনের দিকে, এটাও হাইড্রোজেনের দিকে, এটাও হাইড্রোজেনের দিকে। আচ্ছা, তাহলে এইরকম হবে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবার বলো তো দেখি যে এখানে প্রত্যেকটা CH বন্ডের বন্ড মোমেন্ট কি একই হবে? না স্যার। একই হবে না তো, আলাদা হবে। কেন? কারণ কি? হাইব্রিডাইজেশন আলাদা। তাহলে হাইব্রিডাইজেশন যদি আলাদা হয়, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। একদম ভেরি গুড। তাহলে কোন কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? sp কার্বন। তাহলে C of sp3 less than C of sp2 less than C of sp। তাহলে অ্যাসিটিলিনের যেটা কার্বন, এটা হচ্ছে sp, এটা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপর হচ্ছে sp2, তারপর sp3। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ sp3। তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটি যদি হয়, তাহলে ওই ইলেকট্রোনেগেটিভ যদি হয় তাহলে তার বন্ড মোমেন্টটা কোন দিকে টেনে ধরবে? কার্বনের দিকে বেশি, কার্বনের দিকে টেনে ধরবে। তাহলে এই দিকে যে ডাইপোল মোমেন্ট তৈরি হয়েছে ওটাকে কমিয়ে দেবে না? হ্যাঁ স্যার। তাহলে হোমোপোলার ডাইপোল মোমেন্টকে রিডিউস করবে সবচেয়ে বেশি কে? হোমোপোলার ডাইপোল মোমেন্টকে সবচেয়ে কমিয়ে sp কার্বন। তাহলে sp কার্বন ইলেকট্রোনেগেটিভিটির দরুন সে হোমোপোলার ডাইপোল মোমেন্টকে টেনে ধরবে, তাহলে কমিয়ে দেবে। তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্টের অর্ডারটা কি হবে? sp3 কার্বনের সবচেয়ে, মানে sp3 তে সবচেয়ে বেশি হবে, তারপরে sp2, তারপরে sp। ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে CH4 গ্রেটার দ্যান C2H4 গ্রেটার দ্যান C2H2। এটা হবে না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা গেল শুধুমাত্র হাইড্রোকার্বন যদি থাকে, তাহলে আমাদের বন্ড মোমেন্টটা সি থেকে কার্বন থেকে হাইড্রোজেনের দিকে থাকবে, কিন্তু তোমার সবসময় সেটা ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করবে। এবার দেখো, আমরা হাইড্রোকার্বন বাদ দিয়ে আমরা ধরে নিচ্ছি, এবার ধরো CH4 ছিল তো, আমরা যে কোনো একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে ওই জায়গাটা একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট জুড়ে দেবো। তাহলে আমরা দেখবো কি হয়, যেটা হচ্ছে আমরা একটু আগেই পড়লাম। আমরা একটু লিখে নিই। যদি আমরা একটা হাইড্রোজেনকে তুলে দিয়ে ওখানে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আনি, but when a more electronegative atom is attached to the carbon atom, then the CH bond, moment is directed towards carbon, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, যদি দেখো ভালো করে দেখে নাও, এটা লিখে নাও, লিখে নিয়ে এবার দেখো, যদি ধরো এই যে হাইড্রোজেন থাকতো, তাহলে বন্ড মোমেন্ট কোন দিকে থাকতো? হাইড্রোজেনের দিকে। হাইড্রোজেনের দিকে। কেউ আঁকবে না, দেখে নাও আগে। এইটা এইদিকে, এটা এইদিকে থাকতো, এটা এইদিকে থাকতো, এটা এইদিকে থাকতো। এবার বলা হচ্ছে যদি আমি একটা হাইড্রোজেনকে তুলে দিই, মানে এই হাইড্রোজেনটাকে ধরো তুলে দিলাম, তুলে দিয়ে কাকে জুড়লাম? ধরো মনে করো আমি এখানে একটা ফ্লোরিনকে জুড়লাম। হ্যাঁ, ফ্লোরিনকে জুড়লাম। তো ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোনেগেটিভ না? ইলেকট্রোনেগেটিভ। তাহলে ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফ্লোরিনের গ্রেটার দ্যান কার্বন, তাই না? তাহলে ফ্লোরিন যদি গ্রেটার দ্যান কার্বন হয়,
তাহলে ও কি করবে, এই বন্ডিং ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে ধরবে না? তাহলে নিজের দিকে টেনে ধরলে কি হবে, এই হ্যাঁ স্যার। কার্বনের মাথায় কি তৈরি হবে, কার্বনের মাথায় কি ডেল তৈরি হবে? হ্যাঁ, একটা ডেল প্লাস তৈরি হবে না, তাই তো? তাহলে এই ডেল প্লাস তার মানে এখানে ঘাটতি তৈরি হবে ইলেকট্রন। ইলেকট্রন যখনই ঘাটতি তৈরি হবে ও কি করবে, এই হাইড্রোজেনকে ইলেকট্রনকে নিজের দিকে টানবে না অনেক জোরে? তো ইলেকট্রনকে নিজের দিকে যদি টানে, সঙ্গে সঙ্গে কি হবে, এত জোরে টানবে, কারণ এখানে একটা ইলেকট্রোনেগেটিভ সাবস্টেন্স জুড়ে দিয়েছি, যেহেতু এত জোরে টানবে তখন এই ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কি হয়ে যাবে, কার্বনের দিকে। কার্বনের দিকে এসে যাবে। উল্টে যাবে, ডাইরেকশনটা উল্টে যাবে, এদিকে উল্টে যাবে। ঠিক আছে? তাহলে এটা কেন হলো, কারণ আমি এখানে কাকে বসালাম, কাকে বসালাম, ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে সবসময় মনে রাখবে হাইড্রোজেন বাদে এখানে যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে আমরা জুড়ে দিই, তাহলে সবসময় কি হবে, ডাইরেকশনটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে কোন দিকে হবে, টুয়ার্ডস কার্বনের দিকে হবে। টুয়ার্ডস কার্বনের দিকে, এইভাবে হবে। মনে থাকবে? লিখে নাও, ছবি এঁকে নাও। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো দেখি, এই বেনজিনে, ধরো একটা বেনজিন, হ্যাঁ, তাহলে এখানে সব হাইড্রোজেন থাকে না? হ্যাঁ স্যার। এইখানে বন্ড মোমেন্ট গুলো কোন দিকে থাকবে বলো দেখি? হাইড্রোজেনের দিকে। হাইড্রোজেন, কারণ এটা একটা হাইড্রোকার্বন, তাই না? এটা একটা হাইড্রোকার্বন। তাহলে এখানে হোমোপোলার ডাইপোল মোমেন্টটা কাজ করবে, স্মল অ্যাটমের দিকে হবে। আচ্ছা, এবার যদি আমি এইটাকে চেঞ্জ করে, আমি বেনজিনটাকে চেঞ্জ করে যদি আমি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ক্লোরোবেনজিন করে দিই, তাহলে কি হবে? কার্বনের দিকে থাকবে। ক্লোরিনের দিকে চলে যাবে। ক্লোরিনের দিকে থাকবে, তাহলে ক্লোরিনের দিকে থাকবে। তারপরে সেখানে কে জিতলো, হোমোপোলার নাকি ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ওভারকাম করে গিয়েছে হোমোপোলার ডাইপোল মোমেন্টকে, কারণ হোমোপোলার ডাইপোল মোমেন্ট একটা উইক ফ্যাক্টর, কারণ এটা হচ্ছে এই দিকে হয়েছে তাই জন্য। ঠিক আছে, তবে এটার ডাইরেকশনটা ঘুরে যাবে, তার মানে এখানে কিন্তু এখানে ইলেকট্রোনেগেটিভিটি প্রিডমিনেট করে গিয়েছে, আর এটার ক্ষেত্রে কিন্তু হোমোপোলার ডাইপোল মোমেন্ট তৈরি হয়েছে। এখানে হচ্ছে নিউ হোমোপোলার। ঠিক আছে, মিন্স, আর এখানে কি নিউ ইলেকট্রোনেগেটিভিটি। মিন্স, তাহলে কখন কে উইন করবে বুঝতে পারছো, যদি শুধুমাত্র হাইড্রোকার্বন থাকে, হাইড্রোজেন এবং কার্বন, তাহলে সবসময় সিএইচ হবে হাইড্রোজেনের দিকে। আর যদি কোনো ইলেকট্রোনেগেটিভ সাবস্টেন্স জুড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডাইপোলের ডাইরেকশনটা ঘুরে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সবাই টুকে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হোমোপোলার ডাইপোল মোমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটির দরুন ডাইপোল মোমেন্ট, এই সবগুলো মিলিয়ে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমাদের করতে হবে। যে যেমন ধরো বলবে যে, ধরো বললো যে একটা এক্সাম্পল ধরো মনে করো NF3 ডাইপোল মোমেন্ট NH3 থেকে কম না বেশি সেটা বলতে বলবে। তারপর ধরো জলের OH2 ডাইপোল মোমেন্ট OF2 থেকে বেশি কিনা কম, এই যে রিলেটিভ যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোর উপরে কোশ্চেন আসে, খুব বেশি বেশি কোশ্চেন আসে এখান থেকে, একটা করে আসেই তো। তো এইটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে, একটার সঙ্গে আরেকটা কি করে আমরা ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করব, রিলেটিভ একটা মলিকুল আর একটা মলিকুলের মধ্যে কে ডাইপোল মোমেন্ট বেশি হবে কার কম হবে, এইগুলো আমরা কি করে ডিটারমাইন করব। তো সেইটা আমরা নেক্সট ক্লাসে প্রথম থেকে আলোচনা করব। তোমরা একটু বাড়িতে হোমোপোলার ডাইপোল মোমেন্টের যে ব্যাপারগুলো বলেছে এটা একটু ভালো করে পড়ে নিও।
হ্যাঁ, যে কোনো বইতেই তুমি পেয়ে যাবে, বা তুমি অসীম কুমার দাসের বইটা যদি থাকে সেখানেও পেয়ে যাবে। তো একটু ভালো করে হোমোপোলার ডাইফ্লুমেন্টের জায়গাটা একটু পড়বে, আর ডাইফ্লুমেন্টের পুরো ব্যাপারটা একটু পড়বে। তারপর আমরা নেক্সট দিন এখান থেকে ওই অ্যাপ্লিকেশন হিসেবে ওই মলিকুলের রিলেটিভ ডাইফ্লুমেন্টগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ থ্যাংক স্যার। ইউ, গুড নাইট।